শুভ সন্ধ্যা, গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকে ছোট্ট ছোট্ট কয়েকটা ডিসকাশন নিয়ে আমরা এগোতে থাকি। নাম্বার ওখানে দেওয়া আছে, আপনাদের অনেক ডিসকাশন করা থাকে, ফোন করা থাকে এবং বুকিং করা থাকে। তো আপনারা ওখানে বুকিং নাম্বার এবং ডাইরেক্টলি বুকিং করার জন্য এখনই বুকিং করতে চাইছেন যারা, কারণ হসপিটালে যারা দেখাতে চাইছেন তাদের জন্য বলি অ্যাডভান্স বুকিং করাবেন, কারণ ভিড় প্রচুর থাকে। সেই জন্য অ্যাডভান্স বুকিং করিয়ে নেবেন, সবাই দেখাতে পারবেন আপনাদের জন্যই। আমি তো একদিনও ছুটি রাখি না, আপনাদের জন্যই যখন প্রতিটা দিন পেশেন্ট দেখাই থাকে। তো আপনারা কেন অ্যাডভান্স বুকিং নেন না? তাহলে ফিরে যেতে হয় না। সবারই জানি এই ব্যস্ত জীবন, ব্যস্ত দিন, এত ব্যস্ততার মধ্যেও ডাক্তারের কাছে গিয়ে সেখানে প্রেসক্রিপশন করিয়ে মেডিসিন নিয়ে বাড়ি ফেরা একটা সারাদিনের ব্যাপার হয়ে যায়। আর এই ব্যাপারে কোনো মানুষই এখন আর চায় না, বলে ডাক্তারকে দেখি আবার এত সময় নষ্ট করব কেন? কারণ এখন মানুষ টাকা রোজগারের মেশিন হয়ে গেছে। সব মানুষই সারা দিন ফোনে কান ব্যথা করে ফেলছে, কান গরম হয়ে যাচ্ছে ফোনে হ্যালো হ্যালো করে, সব টাকা আসছে, এত টাকা। আর মানুষের সমস্যাটা এই জায়গাতেই দাঁড়ায় যে একটা মানুষ কষ্ট করে রোজগার করতে 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 50 বছর অবধি যায়, অনেক টাকা জমায়। 50 বছরের পরে সে এত ওভারলোডেড ডিউটি করেছিল, তার ফলে কি হয়? ডেপ্রিসিয়েশন ইন হিউম্যান বডিজ। তাহলে সেই জায়গায় তার যে ঘাটতি হয়ে গেল, সেই ঘাটতিটা পূরণ করতে গিয়ে তার 51 বছর থেকে ডাক্তার দেখানো শুরু হলো। এবং ডাক্তার দেখার পরেই বললো যে আপনি এবার এই ওষুধগুলো সারা জীবন খেতে হবে আপনাকে, কারণ আপনি যা ঘাটতি করে ফেলেছেন আপনার শরীরে, এগুলোকে মেকআপ করতে যাওয়া এত তাড়াতাড়ি কারো সাধ্যের বাইরে। তার মানে 50 বছর অবধি যে মানুষগুলো টাকা রোজগার করে এলো কষ্ট করে, তারা আবার 50 বছরের পর ডাক্তারকে পয়সাগুলো দিয়ে এলো। তাহলে এই টাকাগুলো দিয়ে আসতে হতো না কিন্তু যদি আপনি বছরে 2 বার করে নিজের শরীরটা চেক আপ করাতেন। তাহলে এটাই আপনাদের বলার, যে শুধু টাকা টাকা করে রোজগার করছেন, দৌড়াচ্ছেন, সময় নেই, প্রচুর ব্যস্ততা, এদিকে নিজের শরীরটা আস্তে 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 খারাপ হয়ে যাচ্ছে। সেটা কে এর খেসারতটা দেবে? আজকে দেখার কেউ কাউকে কিন্তু সময় নেই, কিছু নেই। আজকে মানুষদের খুব সমস্যার ব্যাপার হয়ে যায় যে নিজের শরীর খারাপ হলে সে আশা করে পরিবারের কেউ আমাকে দেখুক। এই ব্যাপারটা এখন উঠে গেছে। কারণ আপনার শরীর খারাপ হলে আপনাকে নিজেকেই যদি পারেন তো সামলালেন, আপনাকে এসে সেবা শুশ্রূষা এটা বোধহয় আর আশা করা যায় না পরিবারের থেকে। কারণ সবাই তো ব্যস্ত। আপনার মতো তো আপনি যার থেকে আশা করছেন, আপনি বাড়িতে ফেরার পর আপনার স্ত্রী আপনার জন্য জলের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওষুধ নিয়ে বসে থাকবে, জ্বর এসেছে কাপড় ভিজিয়ে রুমাল ভিজিয়ে কপালে দেবার জন্য ওয়েট করছেন না। হয়তো গিয়ে দেখলেন আপনি বাড়ি ফিরলেন, আপনার মিসেস এখনও বাড়ি ফেরেনি, তার অফিস এখনও চলছে। তাহলে আর এই রকমই লাইফস্টাইলটা হয়ে গেছে সমস্ত মানুষের। এই ব্যস্ত লাইফে সুস্থ থাকাটা বড় প্রয়োজন। মানুষের আয়ু কিন্তু কমছে ঠিক এইভাবেই। ছোট যে বাচ্চারা, তাদের উপরেও আমরা এইভাবেই ব্যস্ত করে তুলছি তাদেরকে। তারা একটু বসে এন্টারটেন করা, একটু সময় কাটানো, একটু মাঠে খেলতে যাওয়া, সেই সময়টা এখন আর পেয়ে ওঠে না। কেন? কারণ সেই সময় কোথায়? স্কুলের বইয়ের এত চাপ, টিউশন টিচারের এত চাপ, বাড়িতে বাবা মা তারা জানতেও পারছেন না ছেলেমেয়েরা কি আদৌ পড়াশোনা করছে, আদৌ হচ্ছে। তো তারা শুধু বলে বাবু পড়তে বস, স্কুলে যেতে হবে, টিউশনে টিচারের হোম টাস্ক ইত্যাদি। এইভাবে তাদেরও চাপ বাড়িয়ে দিচ্ছি আমরা। ফলে মানুষ আর সুস্থ থাকার জায়গা পাচ্ছে না, বড় সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে আমরা ভালো থাকবো কিভাবে? কোনো কি তার জন্য আলাদা কোনো ট্যাবলেট ক্যাপসুল বেরিয়েছে যেটা খেয়ে নিলাম ঘুম থেকে উঠেই সারাদিন চনমনে? একদম নেই। দিনের পর দিন মানুষের ফ্রাস্ট্রেশন বেড়ে যাচ্ছে। আর এই ফ্রাস্ট্রেশন বাড়তে বাড়তে মানুষ মাদকাসক্ত হচ্ছে। দিনের পর দিন মানুষ মাদক শক্তির দিকে আকর্ষণ তার বেশি, অ্যাডিকশনে পরিণত হচ্ছে। শুধু বড়দের নয়, প্রচুর ছোট ছোট বাচ্চারাও দেখবেন
নেশায় মগ্ন থাকে, কারণ তারাও এই প্রেশার নিতে পারছে না পড়াশোনার। পড়াশোনা আমাদের লাইফেও ছিল, তার থেকেও আগে ছিল, তবে এই ধরনের প্রেশার কোনোদিনই ছিল না, যে বাচ্চার ওজন যত তার ডবল তার পিঠে নিয়ে যাওয়া স্কুলের ব্যাগটার ওজন। কি করে পারবে বলুন তো? আমরা এগুলো কোনোদিন ভেবে দেখি না, কারণ এখন মডার্ন দুনিয়া, কর্পোরেট দুনিয়া। বাবা ভাবছে যে না, ভালো করে পড়াশোনা না করলে, ইংলিশ মিডিয়াম না হলে জীবনে চাকরি পাবে না, লড়াই করে বাঁচতে হবে, কম্পিটিশন দিনের পর দিন বেড়ে যাচ্ছে, তাই ইংলিশ মিডিয়াম মাস্ট। এইভাবে যদি বাবা মা তাদের অপূর্ণতার লিস্টটা তার ছোট বাচ্চার ঘাড়ে চাপিয়ে দেয় যে আমরা যেটা পারিনি আমাদের বাচ্চারা সেটা করবে, এইটা করতে গিয়েই কিন্তু ওই বাচ্চাটা আস্তে 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 খেই হারিয়ে ফেলছে। বাচ্চাটা কি করবে সে নিজেও জানে না। কেন? তো আমাদের at first need to make a routine for ourselves, for your babies. আপনারা রুটিনটা করুন, আর কিছু পারেন না পারেন, কারণ এই রুটিনটা বড় প্রয়োজন। সুস্থভাবে বেঁচে থাকতে হলে, উইদাউট ডিজিজ, তাহলে একটা সকাল থেকে রাত অবধি রুটিনের দরকার কিন্তু প্রচুর। যদি রুটিন না করি আমরা নিজেরাও খেয়ে হারিয়ে ফেলবো, ফেলিও তাই। এই এত টেনশন। আচ্ছা, আপনার বাবা কাকা জ্যাঠা তারাও তো চাকরি করে এসেছে, আপনাদের মতো এরকম পাগলামো করতো ফোন নিয়ে, চিৎকার চেঁচামেচি, মনে হচ্ছে বাড়িটাই তো অফিস বানিয়ে ফেলেছে, এত ফোনে লিসেন দেওয়া হচ্ছে। কোনোদিন বুঝতে পেরেছেন বাবা অফিস থেকে ফিরলো কুল? এবার এখনকার ছেলে মেয়েদের উত্তর কি? তখন তো আর এরকম কাজের চাপ ছিল না, প্রেশার ছিল না। প্রেশার কে নিতে বলেছে? তো প্রেশার নিলেই সব সমাধান, তাই কি? তো সেই জায়গাটা নিজেকে রুটিন করতে হবে। আপনার মস্তিষ্ক, আপনার বাচ্চার মস্তিষ্ক কতটা নিতে পারে, ব্রেন যদি ইনটেক করতে না পারে, এক্সট্রা প্রেশার দিয়ে লাভ কি আছে? সমস্যা না? আচ্ছা, বাচ্চাদের কথা যখন চলছে, একটা খবর আপনাদের দিয়েই রাখি। ইনফ্লুয়েঞ্জা প্রচুরভাবে ছড়াচ্ছে, স্কুলে স্কুলে ছড়াচ্ছে। জ্বর, সর্দি, কাশি, নাক দিয়ে কাঁচা জল পড়া এবং গলা ব্যথা। তাই বাচ্চাদের যদি এই ধরনের সিমটম দেখেন, না কোনো প্যারাসিটামল ইত্যাদি কিছুতে যেতে হবে না। এই সময়ের জন্য একটা নতুন প্রোডাক্ট তৈরি করে রেখেইছি অলরেডি, কারণ এই ভেরি রিসেন্টলি বানালাম, যেটা আমরা এই সপ্তাহখানেক হলো আর কি শুরু করিয়েছি মানুষকে দেওয়া, এই জন্যই যে এই কোল্ড অ্যালার্জি অ্যাটাচমেন্ট ফিভার বাচ্চাদের হচ্ছে, স্কুল থেকে নোটিশ করে দিচ্ছে। তাই আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবার আগে, সোমবার আসছে, স্কুলে পাঠাবার আগে কিন্তু স্কুলে ফোন করে জেনে নিন টিচারদের যে বাচ্চাদেরকে এরকম সিচুয়েশন দেখা যাচ্ছে, তাহলে পাঠাবেন না আপনার বাচ্চাকে 1 উইক স্কুলে। ভীষণভাবে ছোঁয়াচে অসুখ এটা, ঠিক? টনসিল ব্যথা করছে, গলা ব্যথা করছে, খেতে পারছে না, খিদের ইচ্ছাটা একদম চলে যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলির, জ্বর প্রচুর থাকছে, আর নাক দিয়ে কাঁচা জল একদম টপ টপ করে পড়ছে। সর্দি না, একদম প্লেন জল, একদম পুরো কাঁচা জল, ঠিক? আর কনজাংটিভাইটিস তো শুরু হয়ে গেছে। জয় বাংলা যেটা আমরা বলতাম, স্কুলের বাচ্চাদের যদি কারোর থাকে, আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন না, কারণ এটা ঘোরতরভাবে ছোঁয়াচে। কেমন? তাই আপনাদের বারবার বলছি যে নিজের বাচ্চাকে নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে। যদি দেখেন না, এখন নিশ্চয়ই কোনো এক্সাম ডেট নেই, যদিও থাকে তাহলে একই ক্লাসের বাচ্চারা একসঙ্গে একটু অ্যাপ্লিকেশন করে দিন, আশা করি সেটা পোস্টপন করে নেক্সট উইক করা যেতে পারে, কারণ অসুখটা প্রতিটা স্কুলেই প্রায় শুরু হয়ে গেছে। তাই আপনাদের কনসিয়াস করা, সাবধান করে দেওয়া, কারণ ছোট বাচ্চা তো তারা,
এটা সেরে যাওয়ার পরেও উইকনেস থাকছে খুব। কেমন? আজকেও কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশনে আসব, যে প্রোডাক্টগুলি সাধারণভাবে মানুষের ভীষণভাবে প্রয়োজন। যেমন আজকে টিভির পর্দার সামনে বসে আছেন এরকম প্রচুর মানুষ যারা স্মোক করতে ভালোবাসেন, বা হয়তো অনেকে ভালো ইচ্ছা নেই কিন্তু করতে হচ্ছে, মানে অ্যাডিকশানে ধরে নিয়েছে। তো আপনাদের কাছে এটাই বলার যে নেশা মানুষ করে কেন? এখন যদি আপনাদের সঙ্গে প্রশ্ন উত্তরের ব্যাপার থাকতো, আচ্ছা যারা ফোন করছেন নিচে দুটো নাম্বার, আরেকটি নাম্বার দেওয়া আছে 25, 26, 27, তিনটে নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করুন, আপনাদের যা যা জানার আছে আপনারা জানতে পারেন, কোনো অসুবিধে নেই। ঠিক আছে? তো আমরা ডিসকাশনে থাকি, শুনতে থাকুন। আবার প্রয়োজন, যাদের প্রয়োজন আছে তারা বুকিং করার জন্য আসতে চাইছেন আগামীকালকেই, যেমন আবার দমদমে ডেট আছে, আপনারা সরাসরি ফোন করে দমদমে জন্য বুকিং করাতে পারেন, কোনো অসুবিধে নেই। এই যে নেশা, স্মোকিং, ছোটোবেলায় মোটামুটি 9-10 থেকে প্রচুর বাচ্চাদের ইচ্ছা থাকে, পাড়ার কাকুকে দেখে, বাবাকে দেখে তাদের ইচ্ছা থাকে বড় হলে আমিও স্মোক করব। এই ইচ্ছাটা আস্তে আস্তে গ্রো করে। তারপর সে কোনো একটা দিন সুযোগ পেয়ে টান দিয়ে পরখ করার চেষ্টা করে জিনিসটা কেমন। ওই মারাত্মক কাশি, আবার যে বন্ধুটা হাতে ধরিয়ে দিল সে বলছে কাশি বন্ধ হয়ে গেলে আবার একটা টান দিয়ে দেখবি সেরে গেছে। মানে তাকে মারাত্মকভাবে উৎসাহ দিতে দিতে একটা স্মোকার তৈরি করা হয়। এটা হচ্ছে আমাদের প্রথম হাতেখড়ি, সবার জীবনেই এসেছিল। কিন্তু ঠিক এমনিভাবেই কোনো এক বন্ধু ধরিয়ে দেয়, এবার তার তো অভ্যেস নেই, প্রথম টানেই সে ভেবেছিল মারাত্মক সুখ টান, কাশি লেগে যায়, তারপর তাকে আবার সান্ত্বনা দেওয়া হয় এই কাশিটা কিছু না, এইটা হতেই পারে, হতেই থাকে। আবার একটু পরে আরেকটা টান দিয়ে দেখ, দারুণ লাগবে, তারপর অভ্যাস হয়ে যাবে। তার মানে এমনিভাবে হাতেখড়ি দেওয়ানো হয়। তারপর ওই ছোট্ট স্টুডেন্ট বড় হতে থাকে, আস্তে আস্তে চেন স্মোকার হয়ে যায়, তারপর কমাবার চেষ্টা করে কিন্তু ছাড়তে পারে না। এরকম হাজার হাজার নয় লক্ষ লক্ষ স্মোকার আছে আমাদের দেশে। কিন্তু এরকম অনেক ক্লায়েন্ট বা ক্যান্ডিডেটও আছে যারা স্মোক শুরু করে ফেলেছিল, তাদের ইচ্ছা আছে যে ছেড়ে দেবো, আর ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, ছাড়তে পারছে না। তাহলে আমরা কি করব? এরম কি কোনো তাবিজ কবজ আছে যে আমার ইচ্ছা হলো আমি স্মোক ছেড়ে দিলাম, আবার ইচ্ছা হলো ধরে নিলাম? নেই। কারণ মেডিসিন নয়, কারণ এগুলোতে এরকম বেশ কিছু প্রোডাক্ট থাকে যেটা এই ইচ্ছা শক্তিটাকে নষ্ট করা যায়। যেমন স্মোকারদের চা খাবার টেন্ডেন্সি থাকে, কিন্তু বেশিরভাগ স্মোকাররাই দেখবেন চা লাইক করে খুব। তা এই যে মেডিসিনটা, প্রোডাক্টটা করা হয়েছে, এটা চায়ের মতোই একদম, অ্যান্টি স্মোক টি বলা হয়। এই পাউডারটাকে আপনি যে চা বানিয়েছেন, চায়ের মধ্যে এটাকে মিশিয়ে দিতে হয়। চায়ের মধ্যে যদি মিশিয়ে সে চা পান করে যেরকমভাবে বাড়িতে, কোনো নিজস্ব স্বাদ নেই, এটা একদম চায় দিলে এটা চায়ের মতনই টেস্ট হবে, আরও ভালো এনার্জেটিক লাগবে। কিন্তু আস্তে আস্তে ইচ্ছা শক্তিটা, স্মোক করার ইচ্ছা শক্তিটা একদম কমে যায়। মানে এটা কমানো যায়, ইয়েস, ইজ ইট, যদি আপনি নিজে চান। আপনাকে নিজেকে চাইতে হবে কিন্তু, আদারওয়াইজ কান্ট পসিবল। পৃথিবীতে এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি যে ট্যাবলেট ক্যাপসুল খেলাম আর বন্ধ হয়ে গেল, না। বেশ কয়েকটা দিন এটা খেতে হয়, প্রথমে কমতে থাকে, তারপর ধীরে 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 দেখবেন যে আর একদম ইচ্ছে হচ্ছে না। প্রোডাক্টটা দেখার ইচ্ছে হচ্ছে, আমি জানি, এর আগেও আরেকদিন দেখিয়েছিলাম আমি, কিন্তু তবু রোজ তো আর সমান দর্শক থাকে না। আজকে তো আবার বেশ কিছু নতুন দর্শক আছে আমার টিভির পর্দার সামনে, তাই না? তো জানি আপনারা ফোনে ট্রাই করছেন, ওখানে নাম্বার দেওয়া আছে 8336973025 অথবা 3026 অর 3027,
তিনটের মধ্যে যে কোনো একটিতে আপনারা বুকিং করুন অথবা কথা বলতে পারেন আপনাদের যদি কিছু বক্তব্য থাকে। বাকি নাম্বার তো দেওয়াই থাকলো, আমার পার্সোনাল নাম্বার আপনাদের দেওয়া আছে। যাদের মারাত্মক ক্রনিক কোনো প্রবলেম আছে তারা আমাকে পার্সোনালি যেমন ফোন করেন অবশ্যই করতে পারেন। আমাদের কাজ এটা, আমাদের বিরক্তির কোনো ব্যাপার নেই। শুধু এটাই যে অসুখটা নিয়ে বলবেন, যিনি বলবেন যেন সঠিকভাবে তার কাছে ইনফরমেশান থাকে যে কি করা হয়েছে। কারণ পেশেন্ট তো নিজে খুব কম কথা বলে, কারণ পেশেন্টের হয়ে আরেকজনকেও কথা বলে। তাই যারা কল করবেন সে যে কোনো ক্রনিক পেশেন্টই হোক, কারণ এখন আমাদের যে কোনো পেশেন্টকেই সামলাবার একটা জায়গা আছে। আমাদের কিন্তু একটা খুব বড় না হলেও একটা ছোটোখাটো হসপিটাল আছে, মিউনিসিপ্যালিটি হসপিটাল, সেগুলো খুব ছোট হয় না, সেটা আপনাদের আইডিয়াও আছে। ঠিক তো যেহেতু আমাদের একটা সঙ্গে হসপিটাল আছে, আমরা কিন্তু এখন যে কোনো পেশেন্টকেই বলতে পারি যে চোখ বন্ধ করে শুধু পৌঁছাও হসপিটালে। হ্যাঁ, আপনাদেরও তো তাই বারবার বলি। সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, ভেলোর যাচ্ছেন, মুম্বাই যাচ্ছেন দেখাতে, আর দমদম ক্যান্টনমেন্টে আসতে যদি আপনার পায়ের গোড়ালিতে ব্যথা হয় তাহলে ওষুধ খেয়ে লাভ নেই বাবা, ওষুধ খেয়ে আর লাভ নেই, আপনার রোগ আর জীবনে সারবে না। আপনি এইভাবেই আস্তে আস্তে চলে যাবেন অসুখ নিয়েই বাড়তে বাড়তে। কেন, অসুখ পুষে রাখার কিছু লোকের টেন্ডেন্সি আছে, আর অসুখকে সারিয়ে ফেলার কিছু লোকের আবার টেন্ডেন্সি থাকে। তো সুতরাং আপনি যেটা চাইছেন সেটাই ডিপেন্ড করছে যে আপনি কি চাইছেন। আপনি কি সারাতে চাইছেন? যদি চান তবেই এটা সম্ভব হবে, না হলে কিন্তু সম্ভব না। বোঝাতে পারছি? তাই আপনাদের বারবার বলি যে ফোন নাম্বারগুলি দেয়া আছে, এই ফোন নাম্বারগুলি আপনাদের কাছে রেখে দেবেন। কোনো একটা নাম্বার, সব দরকার নেই। মানুষের বিপদের কথা বলা যায় না, কারণ আজকের ডেটে আমরা কেউ কিন্তু ভালো নেই। এই যে শুরুই করলাম, বাবা মাও ভালো নেই, তার ছানাপোনারাও ভালো নেই, তাই না? যদি আমাদের সন্তানরা ভালো না থাকে, বাবা মা ভালো থাকতে পারে না, কারণ তাদের নেই তো আমাদের পরিবার। তাই বারবার বলা হয় যে বছরে একবার করে অন্তত রুটিন চেক আপ করার। এবার আপনাদের প্রশ্ন আসতো যে কোথায় চেক আপ করাতে যাবো স্যার, ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্নগুলোই তো আসে আপনাদের থেকে। কেন, আপনাদের জন্য তো একটা সুন্দর হসপিটাল যখন আছে, তার মানে সেখানে ডায়াগনস্টিক সেন্টার আছে, ইউএসজি, ইকোকার্ডিও, টিএমটি, যা টেস্টের দরকার সবই তো হসপিটালে হয়। এবং বাইরে যা রেট তার 4 ভাগের 1 ভাগ রেটে। কারণ বাইরে একটা এমআরআই যদি 7,500 নেয়, তো এখানে 1,600 টাকা নেয়। তার মানে বুঝতে পারছেন কতটা তফাৎ। তেমনি ব্লাড টেস্টও, আপনারা এমনি ব্লাড টেস্ট করাতেও আসতে পারেন, ইউএসজি করতেও আসতে পারেন, বাইরে তো করাতে যান, তো সেখানে নেয় আমরা 1,600, 1,800, এখানে নেবে 600। তাহলে কেন আসবেন না? আপনাদের জন্যই তো হসপিটাল। সরকারি হসপিটাল মানে রাজ্যের যত মানুষ আছে সবার, তাদের জন্যই। এ কারণ নিজস্ব প্রপার্টি নয়, আমরা শুধু দেখাশোনা করি, ম্যানেজ করি। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আপনাদের রাখা হয়েছে, আর কিছু না। তাই যাদের মনে হচ্ছে যে হ্যাঁ হসপিটালে নিয়ে যেতে হবে, বাড়িতে রাখতে পারছেন না পেশেন্টকে, বা অন্য কোনো প্রাইভেট বড় হসপিটালে রাখা আছে, প্রতিদিন প্রচুর টাকার বিল হয়ে যাচ্ছে, সেই পেশেন্টগুলিকে নিয়ে আমাদের হসপিটালে এসে হাজির হতে পারেন। খুব কম খরচায়, ন্যূনতম খরচায় আপনার পেশেন্টকে যে ম্যানেজ করে দেওয়া হবে, অনেক বড় বড় হসপিটালে ওই খরচায় করতে পারবেন না। কারণ আমরা রিয়েলি, বিশ্বাস করুন, নাহলে এত কোনো হসপিটাল নিয়ে কোনো টিভি চ্যানেলে অনুষ্ঠান হয় কি না, কোনো প্রাইভেট হসপিটাল হলে সেটা নিয়ে অনুষ্ঠান হয়। এখানে কিন্তু এই হসপিটাল নিয়ে বলা হচ্ছে কেন, মানুষের কাছে খবরটা পৌঁছে দেবার, যে এখানে যে ডায়াগনস্টিক সেন্টার বা ইউএসজি, ইকোকার্ডিও যে ডিপার্টমেন্টগুলো আছে, এমআরআই, সিটি স্ক্যান, এগুলো অতীব কম খরচায় করা হয়। এবার আপনারা যদি না জানেন, আপনারা কি জানতেন এতদিন? নিশ্চয়ই না, যে এত কম খরচায় এমআরআই, সিটি স্ক্যান করানো যায়। হ্যাঁ, 1300 টাকা, 1600 টাকায় এই খরচায় কোথায় হবে পশ্চিমবাংলায়? এবং আপনাকে বাইরের রিপোর্ট করাবার পর যেরকম প্লেট এবং রিপোর্ট দেওয়া হয়, এখানেও সবটাই দেওয়া হবে। এই নয় যে গভর্নমেন্ট হসপিটালগুলোয়, সদর হসপিটালগুলো করার পর কি একটা কাগজে হ্যান্ডরাইটিংয়ে লিখে ছেড়ে দেওয়া হয়, ডিটেলিং থাকে না, শুধু ইমপ্রেশনটা 1 লাইন লিখে দেওয়া হয়। বাড়ির লোক কিচ্ছু বুঝবেন না, ওরা ডক্টররাই বুঝতে পারে। কিন্তু এখানে না, আমাদের হসপিটালে একদম প্রিন্টেড রিপোর্টটা দেওয়া হয় আপনাদের হাতে। বাইরে থেকে যা করালে যেরকম রিপোর্ট দেয়, ঠিক তেমনই। ঠিক তো সেই জন্যই আপনাদের জানিয়ে রাখা থাকলো, যেমন একটা জায়গা সংস্থা আছে এখনও, যেখানে
সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো সরাসরি এসে নিজের চিকিৎসাটা খুব কম খরচায় সুস্থ হয়ে বাড়ি যাবার একটা ঠিকানা, দমদম ক্যান্টনমেন্ট হসপিটাল। ঠিক তো, তাই আপনাদের প্রোডাক্টটা এবার দেখাই যে স্মোকিংয়ে যে প্রোডাক্টটার কথা বলছিলাম যে অ্যান্টি স্মোক, এটাই বোঝা যাচ্ছে। এটায় পাউচ করা আছে, 1 মাসের প্যাকে করা আছে পুরো। প্রতিদিন দিনে 2 বার করে আপনার চায়ের সাথে আপনি একটু একটু করে খেতে থাকুন, আস্তে আস্তে দেখবেন আপনার স্মোক করার নেশাটা চলে যাচ্ছে। এটা তো ভালোই হলো, লাভই তো হচ্ছে। আপনি আপনার পয়সা খাচ্ছেন, তাতে আমার কি যায় আসে বলুন তো। কিন্তু স্মোকিংটা যদি বন্ধ করতে পারেন, আপনার পরিবারে ছোট ছোট বাচ্চাগুলোর কোনো খারাপ অসুখ ধরবে না, এবং আপনারও কোনো খারাপ অসুখ চান্সেস কম। কারণ সিগারেটের প্যাকেটে লেখা থাকে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। বাংলা সিনেমা একদম প্রথম শুরুতেই এটা দেওয়া হয়। মানি কজন? কেন মানি না? কারণ স্মোকিং করেই যে লাংসে ক্যান্সার হয় সেটা প্রমাণ হয়নি কিন্তু কোথাও সারা পৃথিবীতে। হ্যাঁ, যদি লাংসে সমস্যা থাকে তাদের জন্যই বলে দেওয়া হচ্ছে যে যদি লাংসে সমস্যা থাকে তাহলে আপনি স্মোকিংটা বন্ধ করুন। কেন? কারণ যদি ক্যান্সার জাতীয় কিছু প্রবলেম এসে যায় তাহলে এটা রিস্ক থাকলো না, বুঝতে পারছি তো। সেই জন্যই যে নিজের নেশা থেকে বেরিয়ে আসা, এটা কিন্তু ইটস এ বিগ ট্যালেন্ট। নেশা করারও যেরকম একটা ট্যালেন্ট। আচ্ছা ঠিক আছে, 50 বছর অবধি করেছি, 30 বছর অবধি করেছি, আর ভালো লাগছে না, কেন খুচরো পয়সা নষ্ট করতে যাব? ধোঁয়া টেনে কার কি লাভ হয়েছে, কে বড় লোক হয়েছে? অনেকেই বলে যে বুদ্ধির গড়ায় নাকি ধোঁয়া না দিলে নাকি মাথা খোলে না, অঙ্ক পারা যায় না, অফিসের কাজ করা যায় না, এসব অজুহাত। মানে পৃথিবীর যতজন নেশা করছে তারা কিন্তু অজুহাত দেবার মানুষ। তাদের 3টি করে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, আর একটা অজুহাত। নিজের সাথে নিজে শত্রুতা করে ফেলছি, তাই না? পরিবারে ছোট ছোট বাচ্চা, হিসেব করে দেখবেন সারা বছরে মিনিমাম 40 থেকে 50 হাজার টাকার শুধু আমরা স্মোক করি প্রতি বছর। ওই টাকাটা থাকলে আজকে কত কি করে ফেলতেন বলুন তো। তাহলে কত বছর স্মোক করে আসছেন, আজকের ডেটে আপনার একটা একতলা বাড়ি হয়ে যেত, হতো তো। আমরা সেসব দিকে নজরই দিইনি কোনোদিন। তাই নিজেকে ভালোবাসুন, তাহলেই হবে। দ্বিতীয় প্রোডাক্টে যাব আমরা,
প্রচুর মানুষ আছে যারা বারবার ফোন করে আমাকে জানান যে তাদের শরীরের ওজন ভীষণ কম এবং চাইছে একটু মোটাসোটা হই, তার জন্য ছোটাছুটি, দৌড়াদৌড়ি, জিমে যাওয়া, দামি দামি খাবার খাওয়া হচ্ছে না, সম্ভব না। আর তাই ভালো কিছু প্রোডাক্ট আছে, তবে এই বলে ফেলছি না যে স্টেরয়েড খেয়ে ফেলুন, না, ভুল হয়ে যাবে। তাহলে স্টেরয়েড খেয়ে ওজন বাড়ালে আপনার লিভারে সাইড এফেক্ট এবং কিডনিতে সাইড এফেক্ট হবেই, আর তার সাথে স্কিনে প্রবলেম দেখা দেবে। বাজারে এরকম মোটা হবার, চেহারা ভালো করার অনেক মেডিসিন আছে যেগুলো স্টেরয়েড, ওগুলো আমরাও জানি কিন্তু অ্যাপ্লিকেশন করি না। কিন্তু ভালো কিছু খাবারও আছে। হার্বাল প্রোডাক্ট ইউজ করুন না আপনারা। এই হার্বাল প্রোডাক্ট ইউজ করলে আপনাদের ন্যাচারাল ওজনটা বাড়বে। খেলাধুলার সঙ্গে থাকুন, সুন্দর সুঠাম একদম দেহ তৈরি হবে, যেটার নাম ওয়েট গেইন। দেখতে পাচ্ছেন, ওয়েট গেইন লিখে রাখুন কোথায়। প্রোডাক্টটা দরকার হলে নিচের নাম্বারে ফোন করে, যে নাম্বারগুলি আছে ওখানে ফোন করে বলবেন আপনার ঠিকানা পাঠিয়ে যে এই ওয়েট গেইন প্রোডাক্টটা পাঠাতে। একদম সুন্দর চেহারা অধিকারী হতে গেলে থাকছে কি একদম হার্বাল প্রোডাক্ট। তাহলে এই ধরনের ভালো ভালো প্রোডাক্ট যখন আছে তাহলে ইউজ করা যেতে পারে। এবং ওজন কমাবার জন্য যারা ভীষণ মোটাসোটা, ওজন কমাতে পারছেন না, আগে থাইরয়েড চেক করান যে আপনার থাইরয়েড নেই তো, থাকলে বিপদ। আবার কিছু মানুষ আছে যাদের থাইরয়েড হয়ে ওজন আবার কমে যাচ্ছে, ড্রাই থাইরয়েড, T3 বেশি। তাহলে এই মানুষগুলোও কিন্তু যাদের ওজন বেড়ে যাচ্ছে তারা কমাতে পারে। আমি তাদের কোনো ওষুধ বলি না। আমি এর আগে বলেছিলাম অ্যাপেল সিডার ভিনিগার, গ্রিন অ্যাপেল জুস, সেই গ্রিন অ্যাপেল জুসটার আমাদের এখন নাম দেওয়া হয়েছে এটাকে ফ্যাট টু ফিট, অন্য কিছু নেই ওতে। গার্সিনিয়া কম্বোগিয়া দেওয়া আছে আর গ্রিন অ্যাপেল জুস দেওয়া আছে। সকালবেলা 1 গ্লাস ফুটন্ত জলের মধ্যে এই ফ্যাট টু ফিট জুসটা 15 ml, 1 চামচ কালো জিরে আর একটু পাতিলেবুর রস দিয়ে সকালবেলা চায়ের মতো শিপ খান। আপনি 1 মাস পরে ওজন নিয়ে দেখুন 2 থেকে 2.5 কিলো 3 কিলোর মতো ওজন অবশ্যই কমেছে, কমবেই। ওষুধের দ্বারা কমাই না কেন বা আপনাদের বলছি না কেন, প্রচুর এরকম ওষুধ আছে, ভালো ভালো দামি দামি হার্বাল কোম্পানির মেডিসিন আছে যেগুলো খেয়ে ওজন কমাবার পর আপনার প্রোডাক্ট বন্ধ হয়ে গেলে আবার ভারী ওজন হয়ে যাবে। রেস্ট্রিকশন কি খাবেন না, এত বড় তালিকা আমি দেব না। 2টো খাবার, আলু আর ভাত খাওয়াটা বন্ধ করুন। দ্বিতীয়, দুপুরবেলা ঘুমাবেন না, তাহলেই হবে। কারণ এই দুপুরে ঘুম মহিলাদের জন্য সর্বনাশের কারণ। পুরো একদম গাছের গুঁড়ির মতো দেখতে হয়ে যায়, পুরো কুমড়ো পটাশ চেহারা হয়ে যাবে। কেন নিজের ক্ষতি করছেন? কারণ ওজন বেড়ে গেলে একটা মহিলাদের শরীরে প্রচুর প্রবলেম আছে। যদি বিয়ের আগে প্রচুর মোটাসোটা হয়ে যান তাদের বাচ্চা কাচ্চা হওয়ার প্রবলেম হয়ে যাবে। যদি বেবি হওয়ার আগে মারাত্মক ভারী চেহারা হয়ে যায়। 2 নম্বর ওবেসিটি। 3 নম্বর আপনার নড়াচড়া মুভমেন্ট করতে অসুবিধে, হাঁপিয়ে পড়বেন, একটুখানি সিঁড়ি ভেঙে উঠেই হাঁপাবেন। 3 নম্বর দৌড়াদৌড়ি কাজ করা একদমই পারবেন না, তাতেও হাঁপিয়ে পড়বেন। হার্টের প্রবলেম দেখা দেবে, স্ট্রোক হয়ে যেতে পারে, গলব্লাডারে স্টোন হতে পারে, লিভার ফ্যাট তো হবেই। তার মানে এতগুলো সমস্যা আপনার শরীরে আসতে পারে শুধু ওজন বেড়ে যাওয়ার জন্য। আজকে যেহেতু প্রোডাক্ট নিয়ে আলোচনাগুলো থাকছে বলে তাই আপনাদের ডিসকাশনগুলো করে দিচ্ছি। তাহলে এই ছোট্ট কিছু প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্ট যেগুলো খেয়ে ওজনকে কন্ট্রোল করা যায় অথবা কমানো যায়, তাহলে সকালবেলা 1 কাপ করে গরম জলের মধ্যে দিয়ে তো খাবার নিয়ম, তাহলে কেন খাচ্ছেন না? কারণ আপনি সুন্দর হলে আপনার তো নিজেরই ভালো লাগবে ব্যাপারটা, না? তাহলে সেই জায়গাগুলো নিজের শত্রু কেন নিজে হয়ে যাব আমরা, তাই না? তো সেই জন্যে এই বেশ কিছু হার্বাল প্রোডাক্ট আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো একদম পুরোপুরি পিওর হার্বাল। কারণ মোটা থেকে রোগা হবার জন্য গ্রিন অ্যাপেল জুস
আর গার্সিনিয়া কমোগিয়া এর ওপরে সারা পৃথিবীতে রোগা হওয়ার কিছু নেই, একদম ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় কোনো সাইড এফেক্ট ছাড়াই। কেন? জুস তো, ওষুধ না ওটা, জুস, গ্রিন অ্যাপেলের জুস। আর গার্সিনিয়া কমোগিয়া একটা ফল, মরিশাসে প্রচুর হয়, আমাদের ইন্ডিয়াতে হয় না, আবার চাষ হয় না। কেমন? তাহলে প্রোডাক্টগুলো আছে যেহেতু, আপনারা নিচের নাম্বারে কল করে ওজন বাড়াবার জন্যই হোক অথবা ওজন আপনি কমাতে চাইছেন। কেমন? দ্বিতীয় আসি এবার আর্থারাইটিসে। প্রচুর মানুষ অলরেডি আজকে ফোন করে ফেলেছেন, করবেনও এখনো যতখানি সময় আপনাদের সঙ্গে আছি। যে হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা, হাঁটু ফুলে যাচ্ছে, মাটিতে বসতে পারছেন না, দীর্ঘ বছর ধরে কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, হাঁটতে গেলে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, স্থিরভাবে রাতে ঘুম হচ্ছে না, শিরায় শিরায় টান ধরছে, কি করবেন? কত পেনকিলার তো খাওয়া হয়ে গেছে, 10 বছর 15 বছর ধরে এরকম রোগ পুষে রেখেছেন, আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, আর পেনকিলার খাচ্ছেন মুড়ি মুরগির মতো। বাঁচাতে পারবেন কিডনিটাকে? এমনি করে আবার যদি উনি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে কিডনিটা ডাইরেক্ট খারাপ হবে, আর নাহলে হার্টটা অ্যাটাক হবে, নাহলে ব্লকেজ হবে। বুঝতেই তো পারছেন। তাহলে এই জায়গাগুলো আপনাকে নিজেকে কনসিয়াস থাকতে হবে। আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন সুগারের, তাহলে ব্যথা জ্বালা যন্ত্রণার জন্য এত পেন কিলার খাবেন না। আপনার কিডনি না হলে হার্ট, দুটোর একটা খারাপ হবেই হবে, গ্যারান্টেড। তাহলে কি খেয়ে ভালো থাকবেন? হার্বাল মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন, যার কোনো সাইড, আমাদের ইউনিটের অন্তত সাইড এফেক্ট নেই। এরকম ফুটপাতে ভ্যানে করে নিয়ে টাইগার বাম, মনের ব্যথা সারিয়ে দেবার তেল, ব্যথা যন্ত্রণা 5 মিনিটে উপশম, মানে সে পাওয়া যায় এরকম অনেক বাজারের মধ্যে, মেলার মধ্যে। ওই অনেক ডাক্তার, অনেক অ্যালোপ্যাথি ডাক্তারদেরও বলতে শুনেছি আয়ুর্বেদিক, ওর মধ্যে তো স্টেরয়েড থাকে। আচ্ছা, আমাদের আয়ুর্বেদিক ওষুধে স্টেরয়েড থাকে, অ্যালোপ্যাথি ডাক্তার বলছে। উনি কি তুলসী পাতা দিচ্ছিলেন গঙ্গা জল দিয়ে ধুয়ে? স্টেরয়েডটা তো উনিই খাওয়ালেন। তাহলে উনি তাহলে স্টেরয়েড দিয়ে, আমাদের ওষুধে স্টেরয়েড আছে, আচ্ছা ঠিক আছে, উনি কি দিচ্ছিলেন? গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা। উনি এতদিন স্টেরয়েড দিয়েও কিন্তু কমাতে পারেনি, তাহলে স্টেরয়েড বলছেন কেন যখন এটাই কমছে? বোকা বোকা তথ্য না। একটা আয়ুর্বেদিক ওষুধে যখন দেখলো যে 15 দিন পর থেকে তার ব্যথা যন্ত্রণা কমছে, বা আগের অ্যালোপ্যাথি ডাক্তার বা অন্যান্য ডাক্তাররা বলা শুরু করে দিল ও তো স্টেরয়েড মিক্স আছে, আপনি স্টেরয়েড ওষুধ দিয়ে কমিয়ে দেখান না, কত দম আছে দেখে নি। পারেননি তো, আগামী দিনেও পারবেন না। আপনাদের স্টেরয়েড ওগুলো খাওয়ালে রুগীটা হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, নাহলে কিডনি ফেল হয়ে যাবে। কতদিন খাওয়াবেন মশাই? আর আপনারাই বা কতদিন খাবেন? তাই এই স্টেরয়েড জাতীয় পেনকিলার এখন পানের গুমড়িতে পাওয়া যায়, জিরোডল, স্যাজো, প্রেডমেট, হাইপেন্যাক্স, তাই না? এগুলো তো সব নামছে না। তাহলে এই ওষুধগুলোই দেখবেন আপনারা খেয়ে চলেছেন। আর
যখন আর কোনো পেন কিলার দেওয়া যাচ্ছে না, রুগীকে বলে দেওয়া হলো এ রোগ আপনার সারবেনি, ওষুধ খাইয়ে যান, মরার দিন অবধি একবারে খাইয়ে যান। শুধু তাই নয়, তার সাথে আবার ক্যালসিয়ামটা খান সপ্তাহে একটা করে, আর ব্যায়াম করুন রামদেব বাবার মতো, সেরে যাবে আর্থারাইটিস। এত সোজা। আমরা যোগা, ন্যাচারোপ্যাথি, পঞ্চকর্মা, আয়ুর্বেদিক মেডিসিন, পেন বাম এগুলো ইউজ করিয়ে ভালো রাখি তাদের। তাতেও খেয়ে পাচ্ছি না। এমন একটা ক্রনিক 4 স্টেজ আর্থারাইটিস রুগী আসে, পা বেঁকে একদম ধনুকের মতো হয়ে গেছে। তারপরেও তিনি আশা করছেন আমি নর্মাল হয়ে যাব পুরো। ওনাকে কি মেডিসিনে নর্মাল করা যায়? আমি কাউকেই নর্মাল করে দেবো বলিনি, কিন্তু আপনি ভালো থাকবেন, বা সেটাই তো। ওষুধ খেলেও ভালো থাকবেন, ওষুধ না খেলেও ভালো থাকবেন। তারপর 3টে মাস ওষুধ খাবার পর মিনিমাম 3 months কোর্স ফর আর্থারাইটিস, মিনিমাম একটা। কারো কারো 6 মাসও লাগতে পারে, কারণ সবাই তো এক স্টেজে নেই। এটা বলে যাচ্ছেন না কেন? আপনার পাশের বাড়ির মাসিমা যদি 1 মাসে সেরে যায়, আপনিও 1 মাসে সেরে যাবেন, কে বলেছে? ইটস নট পসিবল, বিকজ বোথ আর নট সেম স্টেজ, রাইট না? তাহলে সেই জায়গাটা আপনাকেও ভাবতে হবে। ওই আগের মাসিমা সেরে গিয়েছিল বলে যে আপনিও সেরে যাবেন, না, একদম না, একদম না, এটা কখনো হতে পারে না। ঠিক? তাহলে আর্থারাইটিসের জন্য এত এত পশ্চিমবাংলায় তো রুগী ঘরে ঘরে, একদম প্রতি বাড়িতে বাড়িতে আর্থারাইটিস, স্পন্ডিলাইটিসের রুগী আছে। কেউ অফিসে কাজ করে কোমরে ব্যথা হচ্ছে, কেউ সংসারে রান্নাঘরে রান্নাবান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে হাঁটুতে ব্যথা হচ্ছে, গোড়ালিতে ব্যথা হচ্ছে, কোমরেও ব্যথা হচ্ছে, ঘাড়েও ব্যথা হচ্ছে। এই একটা প্রোডাক্ট আপনারা বাড়িতে রেখে দিন না। 10টা 12টা প্রোডাক্ট তো বলিনি, একটা প্রোডাক্ট রেখে দিন। 1 চামচ করে সন্ধিবাতা 8, সন্ধিবাতা 8। অনলাইনে আবার গুগলসে ঘেঁটে দেখবেন তো, আমার মনে হয় এটা অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে এখন। গুগলসে সন্ধিবাত হাইপেন দিয়ে 8 এই নামটা টাইপ করে দেখবেন তো এই প্রোডাক্টটা দেখাচ্ছে কিনা। আমার দেখা হয়নি, চেক করে, প্রসেসিংয়ে ছিল। অলমোস্ট এটা এখন অনলাইনে পেয়ে যাবেন। তাহলে আপনি দূরে থেকে টিভি দেখলো, সেটা আসাম হোক, গুয়াহাটি হোক, ত্রিপুরা হোক, যেখান থেকেই হোক না কেন, আপনি টিভির পর্দায় দেখলে, আপনাকে তো নাম জানিয়ে দিলাম, আবার বলে দিই, সন্ধিবাতা 8 এই প্রোডাক্টটা 1 চামচ করে। ঠিক আছে? তো সেই জন্যই ভালো থাকতে হবে। এটা ভালো থাকাটা আমাদের বিশেষভাবে জরুরি। কারণ এই ধরনের শোয়ে এলে কিছু অ্যালোপ্যাথি ভক্ত মানুষও তো থাকবে। সবাই কি এক থাকবে? সবাই কি আর আয়ুর্বেদ ভালোবাসবে? না, কখনোই না। কিছু বিজেপি আছে, যেমন কিছু টিএমসি হবে, কিছু বামফ্রন্ট হবে, সেই নিয়ে তো সবাই কি এক কোম্পানিতে চলে যাবে? না, তাই সম্ভব নয়। এখানেও তাই, কেউ অ্যালোপ্যাথি ভালোবাসবে, কেউ হোমিওপ্যাথি ভালোবাসবে, কেউ আয়ুর্বেদ ভালোবাসবে। ভালো লাগাটা নিজের নিজের কাছে, যে যেটাই বিশ্বাস করে। কাউকে জোর করে কোনো প্যাথি ধরানো যায়নি, কাউকে জোর করে যেমন কোনো রাজনীতির পার্টিতে জয়েন করানো যায়নি, এখানেও সম্ভব নয়। ভেতর থেকে মন যেটা চাইবে সেটাই করুন। আপনি ভালো থাকতে হবে, এটা হচ্ছে আমাদের মধ্য কথা, মোটো এটাই। সেটা আপনি হোমিওপ্যাথি ওষুধেই থাকুন, আপনি অ্যালোপ্যাথিতেই থাকুন, আয়ুর্বেদেই থাকুন। কেমন? আচ্ছা, যারা মোটামুটি পঞ্চকর্মার জন্য আবার নাম লেখাতে শুরু করেছেন, তারা যারা আপনাদের নাম্বার নিয়েছেন, যে ম্যাডামরা, তাদের নাম্বার নিশ্চয়ই নিয়েছেন আপনারাও। অবশ্যই ফোন করে কনফার্ম করে নেবেন আপনার ডেট কবে শুরু হচ্ছে। আগামী মাসের 8 তারিখ থেকে কিন্তু আবার পঞ্চকর্মা শুরু হবে। এখন থেকে নাম অনেক পড়ে গেছে অলরেডি। আপনারাও নামগুলি লেখাতে শুরু করুন, না হলে 10টা দিনের জন্য ডক্টর আসে, ঠিক টাইম হয়ে উঠবে না। কেমন? তো এইভাবে যদি একটা আধটা করে আমরা প্রোডাক্ট, বাড়িতে তো আমরা কত কিছুই রাখি না? আপনি কবে বেড়াতে যাবেন তার জন্য সানগ্লাস রেখে দিয়েছেন, রোদ্দুরে ঘুরতে যেতে হবে। বছরে একবার করে শীত আসে, তার জন্য কতগুলো সোয়েটার রেখে দিয়েছেন, যদি একটু ঠান্ডা কম লাগাবার জন্য। পাখা লাগিয়ে রেখে দিয়েছেন, বছরে একবার করে ওই গরম আসে, তার জন্য এসি লাগিয়ে রাখা আছে। তাহলে সবই তো আছে, সব কি আর রোজ প্রয়োজন হয় না? তাহলে একটা এই রকম প্রোডাক্ট বাড়িতে রাখতে দোষ কোথায়? যখন ব্যথা হবে প্রয়োজন অনুযায়ী খাবেন। 3 বছর করে একটা প্রোডাক্ট থাকে, তাহলে রেখে দেওয়া যায়। আপনার বাড়িতে এরকম অনেক জিনিস রেখে দেওয়া আছে, বছরে একবার ব্যবহার করেন কি 1 মাস ব্যবহার করেন, তার জন্য দেখবেন আপনি সারা বছর ধরে তাকে আগলে রেখে দিয়েছেন। তাহলে এটাকে আগলে রেখে দেওয়া যাচ্ছে না কেন? এটা তো আপনার ভালো থাকার জন্য, সন্ধিবাতা 8, রাইট? তো সেই জন্য আপনাদের
উপায়গুলো বলে দিই আমি, যে এই উপায়গুলো অবলম্বন করলে একটা মানুষ ভালো থাকতে পারে। আমি এখানে না কোনো হসপিটাল নয়, আমাদের আয়ুর্বেদ নিয়েই খেতে হবে আমি তাও বলছি না। তবে হ্যাঁ, যারা আয়ুর্বেদ ভালোবাসে তাদের জন্য এই প্রোগ্রামটা, সবার জন্য না। কিন্তু শুধু আপনাদের আসার অপেক্ষা আছে, তাই বারবার আপনাদের নিমন্ত্রণ করিয়ে দিই।